প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা পড়ছিলাম এনসিয়েন্ট পিরিয়ডে, সেখানে আমরা বৈদিক শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা পড়েছি। এখান থেকে অনেকে প্রশ্ন করেছিল, স্যার আমাদের কি যে প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, জানতে হবে? আমি বলছি হ্যাঁ, জানতে হবে। বিশেষ করে নালন্দা, তোমার যে তক্ষশিলা, এদের সম্পর্কে কিন্তু তোমার নলেজ থাকা চাই, জানা দরকার আছে। আজকে আমরা আলোচনা করব নালন্দা মহাবিহার, যাকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বলি। এটা হচ্ছে বৌদ্ধ শিক্ষার একটি প্রতিষ্ঠান। বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্যে গত ক্লাসে আমি বলেছি বৌদ্ধ শিক্ষা ছিল মঠ বা বিহার কেন্দ্রিক। এই মঠ বা বিহার কেন্দ্রিক শিক্ষার মধ্যেই পরবর্তীকালে এই মঠের কিছু কিছু বিহার গুলো মহাবিহার আকারে গড়ে উঠেছে। মহাবিহার মানে যেমন কলেজ থেকে তার একটা হেড হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, তারপর আসছে বিশ্ববিদ্যালয়, অনেকটা সেরকম কথা। অর্থাৎ বিরাট বড় আকৃতির কিছু মঠ বা বিহার তৈরি হয়, যেখানে শুধু সাধারণ শিক্ষা নয়, তার সাথে সাথে জ্ঞান চর্চার একটা পীঠস্থান হয়ে ওঠে। এবং আমরা আগেই বলেছি বৌদ্ধ শিক্ষা পড়াতে যে বৌদ্ধ শিক্ষার আন্তর্জাতিক একটা ব্যাপার ছিল, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধর্ম এবং শিক্ষার প্রসার এবং প্রচার ঘটে, যার ফলে বিদেশি বহু শিক্ষার্থীরা এই মহাবিহারগুলোতে পাঠ গ্রহণ করবার জন্য আসতো। নালন্দা এরকমই একটি মহাবিহার, বা আমরা আজকের ভাষায় কি বিশ্ববিদ্যালয় বলতে পারি। এবারে এই নালন্দার অবস্থান কোথায় ছিল আগে আমরা সেটা জানবার চেষ্টা করব। নালন্দার অবস্থান আমরা অনেকেই জানি, বর্তমানে যে বিহার রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে, সেই বিহার রাজ্যে সেই পাটনার 40 মাইল দক্ষিণে, যেটা হচ্ছে সেই সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ, সেই রাজগৃহের থেকে 7 মাইল উত্তর দিকে, অর্থাৎ পাটনার থেকে 40 মাইল দক্ষিণে, রাজগৃহ থেকে 7 মাইল উত্তরে বর্তমান বিহারের শরীফ মহকুমার বড়গাঁও নামক একটি গ্রাম আছে। সেই বড়গাঁওয়ের কাছেই নালন্দার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধ্বংসাবশেষ পাওয়া গেছে মানে এখানে নালন্দা ছিল, এখানে তৈরি হয়েছিল, 500 কিলোমিটার দূরে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তা তো আর হতে পারে না। তাহলে বর্তমানে যে বিহার রাজ্য, তার যে পাটনা তার রাজধানী, সেখান থেকে 40 মাইল দক্ষিণে, আর রাজগৃহ যেটা হচ্ছে রাজগীর বলছে, যেটা হচ্ছে তোমার মগধের রাজধানী ছিল, তার থেকে 7 মাইল উত্তর দিকেই এই বর্তমান যেটা হচ্ছে বিহারের শরীফ জেলা বা শরীফ মহকুমা বলছে, তার কাছেই একটি বড়গাঁও বলে গ্রাম, সেখানেই নালন্দার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অর্থাৎ নালন্দার অবস্থানটা এখানে ছিল। আমরা নালন্দার সমস্ত বিষয়টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানবার চেষ্টা করব। শুধুমাত্র নালন্দায় কি পড়ানো হতো সেটা তো জানবোই, তার মধ্যে সীমাবদ্ধ না থেকে এরপর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার আসছে, সেটা হচ্ছে নালন্দার প্রতিষ্ঠাতা কে, বা প্রতিষ্ঠা কবে হয়, কে করে, এটা জানবার ইচ্ছা আমাদের আছে অবশ্যই। যদি আমরা প্রতিষ্ঠার দুটো দিক আছে, দেখো আজকে একটা দেশ, আমাদের দেশ গণতান্ত্রিক পরিসরে চলছে, তাই তো? এখানে সরকার কিছু কাজ করে, বেসরকারি ভাবে কিছু কাজ করে। এবার সেই সময় ছিল রাজতন্ত্র, রাজার আনুকূল্য ছাড়া কোনো কিছু তৈরি করাটা খুব কষ্ট ছিল। এবার যে রাজা ছিলেন তিনি হয়তো সাহায্য করছেন, কিন্তু শিক্ষা দীক্ষার ব্যাপারে তো কোনো রাজা সম্রাট নিজে নিজে করতে পারে না, খুব কম এরকম উদাহরণ আছে, কোনো একজনের উদ্যোগেই কিন্তু এটা হয়। সেই দিক থেকে যদি আমরা কোন রাজার আমলে দেখি, তাহলে কুমারগুপ্ত, এই কুমারগুপ্তর অর্থানুকূল্যে কিন্তু এইটা তৈরি হয়েছিল। অর্থাৎ কোন রাজা যদি আসছে, তাহলে রাজা কুমারগুপ্তের অর্থানুকূল্যে তোমার যে এটা তৈরি হয়েছিল। তিব্বতীয় যে বিখ্যাত ঐতিহাসিক তারানাথ নাম আমরা ইতিহাসে শুনেছি, এই বৌদ্ধ ইতিহাস পড়তে গেলে তারানাথের কথা বারবার আসবে, বৌদ্ধ শিক্ষা ধর্ম সম্বন্ধে জানতে অটোমেটিক। এই তারানাথের যে গবেষণা, সেখানে তিনি বলছেন যে মোটামুটি 300 খ্রিস্টাব্দ নাগাদ এই তোমার যে নালন্দা প্রতিষ্ঠা হয়। এবারে প্রতিষ্ঠাতা কে সেইটা যদি আমরা জানি, সেটা হচ্ছে গৌতম বুদ্ধেরই একজন বিখ্যাত শিষ্য, তার নাম আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, দেখব, তার নাম হচ্ছে নাগার্জুন। এই নাগার্জুন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। দেখো দুটো দিক থেকে, যদি আমরা রাজার দিক থেকে দেখি, কুমারগুপ্তের অর্থানুকূল্যে উৎসাহ দিয়েছেন, কিন্তু ইনস্টিটিউশন একটা মহাবিহার প্রতিষ্ঠা, তা সে তো এই বিষয়ে যে বা যিনি পারদর্শী তিনিই পারেন। নাগার্জুন হচ্ছে বৌদ্ধ দর্শন ধর্ম, তাতে একজন পণ্ডিত ব্যক্তি। এই নাগার্জুন হচ্ছে
এর উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এইবার প্রশ্ন আসছে যে স্যার নামকরণটা কি করে এটা হলো। ইৎসিং, তোমার যে আমরা জানি যে চায়না প্রচুর ইৎসিং হিউয়েনসাং এরা কিন্তু ভারতবর্ষে এমনি এমনি পরিব্রাজক করতে আসেন। এদের মেন উদ্দেশ্য ছিল বৌদ্ধ শিক্ষা সম্বন্ধে, ভারতীয় সম্বন্ধে জানা এবং বৌদ্ধ শিক্ষা অর্জন করা। এই নালন্দায় এসেছিলেন। ইৎসিং তার যে গ্রন্থ সেখানে উল্লেখ করেছে নালন্দা নামটি এসে এর কাছেই একটা নাগানন্দ সরোবর ছিল। এই নাগানন্দ সরোবর থেকেই নাকি তোমার নাম এসছে তোমার যে নালন্দা। তাহলে কি থেকে এসছে? ইৎসিং এর মতে নাগানন্দ সরোবর। আবার তোমার যে ফাহিয়েন, ইনিও একজন চায়না পর্যটক, আমরা জানি ইনিও একজন শিক্ষার্থী। এই ফাহিয়েন বলেছেন নাল বলে অভিহিত করেছেন নালন্দাকে, নাল থেকেই নাকি নালন্দা নামটি এসছে। আবার অনেক ঐতিহাসিক বা অনেক মতামত আছে, কেউ কেউ বলছেন যে নাগার্জুনের নাম, প্রতিষ্ঠাতা নাগার্জুন থেকে নালন্দা এসছে। আবার আরো একটি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে গৌতম বুদ্ধ বা নালন্দা বিশ্ববিদ্যালয়তে অনবরত দান করা হতো, সেই জন্য ন যোগ অলম যোগ দা, যেখান থেকে অনবরত দান করা হয় সেখান থেকে এসছে নালন্দা। ন যোগ অলম যোগ দা নালন্দা। এবার ন যোগ অলম মানে যেখানে অনবরত দান করা, এখানে কি দান করা হতো? তাহলে কি গরিব দুঃখীদের খাবার দাবার পোশাক এইগুলো দান করা হতো? না, এখানে দান করা হতো অনবরত জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, অর্থাৎ জ্ঞানের দান অবিরত চলতো, সব সময় চলতো, কন্টিনিউয়াস। সেইখান থেকে ন যোগ অলম যোগ দা থেকে নালন্দা এসছে। তাহলে এই তিনটে বিষয় আশা করি বুঝলাম। এবার প্রবেশের অধিকার, এখানে কারা চান্স পেত? এক কথায় এখানে নালন্দায় চান্স পাওয়াটা কিন্তু খুব কঠিন কাজ ছিল, প্রবেশ বা সুযোগ। ঠিক আছে, এমনি তোমার কোনো জাতিভেদের ব্যাপার ছিল না, প্রবেশ বলতে পারি, সুযোগও বলতে পারি, কোনো জাতিভেদের ব্যাপার ছিল না, যে কেউ যে কোনো জাতি ধর্মের মানুষ এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান বলে ব্রাহ্মণিকরা বা হিন্দু ধর্ম তখন ব্রাহ্মণপন্থীরা যে চান্স পাবে না এমনও কোনো ব্যাপার ছিল না, যে কেউ। কিন্তু এখানে প্রবেশাধিকারের আগে অনেক কঠিন একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এন্ট্রান্স দিতে হতো। দ্বার পণ্ডিত বলে এক ধরনের পণ্ডিত, অর্থাৎ বাইরেই তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এই দ্বার পণ্ডিতের কাছে প্রথমে তোমাকে একজন শিক্ষার্থীকে কি করতে হতো? যোগ্যতার প্রমাণ দিত। এখানে পাশ করলে তবেই ভর্তির সুযোগ বা নালন্দায় সুযোগ পাওয়া যেত। বিভিন্ন ঐতিহাসিকরা বা সে সময় চাইনিজ পরিব্রাজকদের তথ্য তালাশ করে জানা যায় 10 জনের মধ্যে 7 থেকে 8 জন হতাশ হয়ে ফিরে যেত, যারা চান্স পেত। অর্থাৎ 10 জনে 1 বা 2 জন, অর্থাৎ 10 to 20% এখানে কোয়ালিফাইড করতো। 70 to 80% কি করছে? তারা ডিসকোয়ালিফাই করছে, এখানে কিন্তু ক্র্যাক করতে পারছে না। কতটা টাফ ছিল একবার ভাবো। অর্থাৎ সবাই এখানে সুযোগ পেতেন না। এবার নালন্দার তোমার যেটা আসছে সেটা হচ্ছে গঠনটা কেমন ছিল, এটাও জানা দরকার আছে আমাদের। গঠনটাও কিন্তু বিরাট এলাকা জুড়ে, বিরাট এলাকা জুড়ে। প্রথমত দৈর্ঘ্যে ছিল নালন্দা 1 মাইল। 1 মাইল মানে বুঝতে পারছো 1.63 কিলোমিটার, প্রায় 1.25 কিলোমিটার লম্বা একটা প্রতিষ্ঠান। আর প্রস্থ হচ্ছে হাফ মাইল, অর্থাৎ 1 মাইল হচ্ছে দৈর্ঘ্য আর হাফ মাইল হচ্ছে প্রস্থ। এতটা বড় জায়গা জুড়ে কাঠামো বা বিল্ডিং বা এর প্রতিষ্ঠানটা ছিল, যেখানে 1 মাইল লম্বা জায়গা এবং হাফ মাইল অর্থাৎ প্রায় 1.25 কিলোমিটার মতন হচ্ছে প্রস্থ। এত বড় এলাকা জুড়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবস্থান ছিল। আর কি ছিল? এখানে 7টি বড় বড় হল ঘর ছিল, যেগুলো শিক্ষাদানের কাজে ব্যবহার করা হতো, 7টি। আর 300 ধ্বংসাবশেষ গবেষণা করে ঐতিহাসিকরা যা পেয়েছেন 300টি ঘর ছিল পাঠ কক্ষ, মানে এখানে পাঠ দান করা হতো, পড়াশোনার জন্য 300টি ঘর। একবার ভাবো, স্টাডি রুম বা ক্লাসরুম হচ্ছে 300টি, আর 7টা বড় বড় বিল্ডিং, তার মধ্যে 300টি এরকম কক্ষ রয়েছে। আর 100টি ধ্বংসাবশেষ পাওয়া গেছে বক্তৃতা কক্ষের, অর্থাৎ যেখানে লেকচার দেওয়া হতো, ক্লাস টিচিং লার্নিং চলতো, সেরকম 100টি ঘরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হয়তো সংখ্যাটা এর চেয়ে বেশিও থাকতে পারে। ঠিক আছে, আর কি 12টি হোস্টেল ছিল, ছাত্রাবাস। কটি ছাত্রাবাস ছিল? দেখো 12টি ছাত্রাবাস ছিল। ভাবা যায়
একবার ভাবো, জাস্ট ইমাজিন করো, তুমি ওই সময় যাওয়ার চেষ্টা করো যে একটা 1.5 মাইল, 1 মাইল দৈর্ঘ্য, হাফ মাইল প্রস্থ, মানে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি দৈর্ঘ্য নিয়ে আর 1.5 কিলোমিটারের কাছাকাছি প্রস্থ নিয়ে একটা এলাকা, যেখানে 7টা বড় বড় বিল্ডিং রয়েছে, 7টা ক্লাস্টার রয়েছে, যেখানে 300টি ঘর রয়েছে, আর কি 100টা শুধু বক্তৃতা, বড় ক্লাসরুম যেখানে, আর 12টি ছাত্রাবাস হোস্টেল রয়েছে। তাই এত বড় প্রতিষ্ঠান এখনকার সময় ভারতবর্ষে কোথায় আছে আমাকে বলো তো তুমি? এইরকম পরিকাঠামো সেই যুগে তৈরি হয়েছে কোথায়? না আমার দেশে, আমার ভারতবর্ষেই। এবারে ছাত্র শিক্ষক অনুপাত 6 নম্বরে, ছাত্র শিক্ষক অনুপাত, এইখানে কত ছাত্র কত শিক্ষক ছিল এইটা নিয়ে বহু বিতর্ক রয়েছে, জানো তো? এটা নিয়ে বহু বিতর্ক থাকারই কথা। ইত সিং, যার কথা আগেও বললাম, ইত সিং প্রায় 3000 ছাত্রের উল্লেখ করেছেন নালন্দায়। বলছে যে এখানে প্রায় 3000 মতন ছাত্র বা শ্রমণ বা উপসম্পদা ভিক্ষু তারা এখানে শিক্ষা গ্রহণ করতেন। আবার ইউএন সাং তার বিবরণীতে জানা যায়, ইউএন সাং বলছেন প্রায় 10,000। এইখানে একটু বিতর্ক আছে। ইউএন সাং কি তাহলে কয়েক হাজারকে 10,000 বাড়িয়ে বলেছেন, না সত্যি 10,000? দেখো সেটা তো আমরা আর গুনে এখন বলে দিতে পারবো না, সেখানকার রেজিস্টার তো আমি পাবো না যে দেখি তো রেজিস্টারটা আদৌ। এখনকার যেমন স্কুলে স্কুলে পোর্টাল আছে, অনলাইনে পোর্টাল খুললাম, কত শিক্ষার্থী কোথায় পড়ছে, সে সিস্টেম তো আর নেই। হয়তো বা তার চেয়ে উন্নত কোনো সিস্টেমে সে যুগে থাকতে পারে, আমরা হারিয়ে ফেলেছি, এটাই হয়। যাই হোক, আমরা মানুষ, আমাদের একটা বিরাট গুণ আছে, আমরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বকালে মনে করি, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করছি এর চেয়ে উন্নত পৃথিবীতে আর কিছু কোনো কালে ছিল না, সেই হিসেবেই আমরা ধরে নিচ্ছি। তো নেই, 10,000-এর কথা বলেছে। যদি তাই হয় এবং 1,000 জন শিক্ষক ছিলেন তার জন্য, ভাবা প্র্যাকটিস করো, তাহলে 1:10, একজন শিক্ষকের 10 জন ছাত্র দেখাশোনা করতো, 10 জন ছাত্র পিছু একজন শিক্ষক। এখন আমরা ক্লাসরুমে পড়াতে যাই, কোন ক্লাসে 50, 60, 70, 80, 100 অব্দি। 11-12 ক্লাসগুলো তো, যে স্কুলে ছাত্র আছে, আমি আগে যে স্কুলে চাকরি করতাম, আমি 225 জন ছাত্র একটা এনরোলমেন্ট পেয়েছি, প্রায় 170-80ও কোনো দিন উপস্থিত থাকতো, তাদেরও পড়াতে হয়েছে। তাহলে সেই যুগে, তাহলে সেখানে ভাবো তুমি কাকে ইন্ডিভিজুয়ালি কি করবে। আর 10 জন শিক্ষার্থী যখন থাকবে, প্রত্যেককে তো আতা পাতা খাতা ছাতা সব মনে থাকবে আমার, খুব স্বাভাবিক। কতটা সাইন্টিফিক, কতটা ব্যক্তি নির্ভর পদ্ধতি সেখানে ছিল, এইটাই তার প্রমাণ করে দেয় যে ছাত্র শিক্ষক সম্পর্ক। এইবার 6 গেল। 7 নম্বর পয়েন্টে আমরা আসবো, পাঠ্যক্রম। যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি পড়ানো হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ছিল বিরাট বিস্তৃত, একটা মহাবিহার, সারা পৃথিবী জুড়ে যার বিস্তার। আমি একটা কথা বারবার বলি, শুধু যখন পৃথিবীর অর্ধেক মানুষ জামা কাপড় পরা শেখেনি, সেই সময় এই ভারতবর্ষে এত বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এত বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে সেই যুগে। অ্যাজ এ ইন্ডিয়ান অবশ্যই আমরা গর্বিত। জাতি ধর্ম বর্ণ ওসব অনেক পরের ব্যাপার, সবার প্রথম আমি একজন ভারতীয়, ভারতের মাটিতে যা হয়েছে তা আমার গর্বে, কে করেছে আমার দেখার দরকার নেই, এটাই স্বাভাবিক। তাহলে এর পাঠ্যক্রম এতটাই বিস্তৃত, ত্রিপিটক, চতুর্বেদ, বেদান্ত থেকে শুরু করে সবকিছু তো আছেই, তার সাথে কাব্য, সাহিত্য, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এই সমস্ত, চিকিৎসা শাস্ত্র, এই সময় চিকিৎসা বিদ্যার একটা উন্নত শিখরে চলে গেছিল। এই যে এই সমস্ত বলছে, প্রাচীন ভারতের চিকিৎসা ছিল না, আমরা প্রাচীন ভারতের যে চিকিৎসা বিদ্যা, তোমরা যারা অনার্স মাস্টার ডিগ্রি করেছো, নিশ্চয়ই আমার অনুমান তোমরা নিশ্চয়ই এই নিয়ে খুব গভীরভাবে পড়েছো। চাণক্য শ্রুতের যে স্টেপ গুলো পড়লেও বোঝা যায় সে সময়ের চিকিৎসা বিদ্যা কতটা উন্নত ছিল, সার্জারি হয়েছে সেই সময়। যাই হোক, সেই গভীরতায় যাচ্ছি না। তো পাঠ্যক্রম ছিল ব্যাপক বিস্তৃত, ব্যবহারিক জীবনের উপযোগী, বাস্তব জীবনের উপযোগী, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা, সমস্ত সুযোগ ছিল এই নালন্দা, অর্থাৎ একটা বিরাট বিস্তৃত। এবারে যে পয়েন্টটা বলবো, সবচেয়ে গর্বিত হওয়ার জায়গা আমাদের 8 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার যে কি বলো ওটাকে, লাইব্রেরিকে, পাঠাগার। এখানকার পাঠাগার বা লাইব্রেরি ছিল তোমার সবচেয়ে গর্বের জায়গা, অবাক হবার মতন।
তিনটে বড় বড় বিরাট বিরাট লাইব্রেরি ছিল। একটা হচ্ছে রত্নসাগর, আর একটা হচ্ছে রত্নরঞ্জক, আর একটা হচ্ছে রত্নদধি। রত্নসাগর, রত্নরঞ্জক, রত্নদধি, এই তিনটে বিল্ডিং, বিরাট বিরাট তোমার যে পাঠাগার, এই ক্লাস্টারটাকে বলা হতো ধর্মগঞ্জ। একসাথে ধর্মগঞ্জ বলা হচ্ছে এই তিনটেকে একত্রে, অর্থাৎ রত্নসাগর, রত্নরঞ্জক, রত্নদধি, এই তিনটে বড় বড় লাইব্রেরি ছিল। এই তিনটেকে একত্রে বলা হচ্ছে ধর্মগঞ্জ। এখানে এত বিখ্যাত বিখ্যাত সব বই ছিল, সব হাতে লেখা পুঁথি ছিল, যার কালেকশনের জন্য, জানার জন্য বিভিন্ন হিন্দু পণ্ডিতরা, বেদের যারা এক্সপার্ট, তারা এখানে যেত সেই গবেষণা। এবং অনেকে এই তথ্য চুরি করতো, নিজে হাতে আবার কপি করে। তখন তার জেরক্স বা মোবাইলে ছিল না, আমি ক্যামেরায় ছবি তুলে নিয়ে চলে গেলাম, হাতে পুঁথি করে কিছু তিব্বতে গেছে এবং কিছু নেপালে গেছে। এই চুরিটা হয়েছিল বলে এই বৌদ্ধ শিক্ষার কিছু রত্ন জমে গেছে। কারণ পরবর্তীতে আমরা দেখবো, এই নালন্দা যখন ধ্বংসপ্রাপ্ত হয়, সবার আগে এই তিনটে লাইব্রেরিকে পুড়িয়ে দেওয়া হয়। আর এই কিছু চুরি করা তথ্য তখনকার পণ্ডিতরা নিয়ে গেছিল বলে বেঁচে কুচে রয়েছে। তিব্বতে পাওয়া গেছে কিছু, নেপালে পাওয়া গেছে কিছু। তাহলে এখানকার ইম্পর্টেন্ট ছিল পাঠাগার। এইবার যেটা আসছে, আমরা বোধহয় 8টা বললাম, 9 নম্বরে বলবো পদ্ধতি। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের পদ্ধতি কি ছিল? পদ্ধতিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমত এখানে লিখিত পাঠদান বা সেরকম কোনো ব্যবস্থা ছিল না, সম্পূর্ণটাই ছিল মৌখিক, অর্থাৎ মৌখিক পদ্ধতিতে পড়ানো। তবে আবৃত্তির ওপরে বিশেষ তোমার যে জোর দেওয়া হতো। আর ব্যক্তিগত এবং শ্রেণীগত দুই রকমের শিক্ষা ছিল। এক হচ্ছে ব্যক্তিগত, আর একটা শ্রেণীগত। মানে কি? এক হচ্ছে পার্সোনাল পড়ানো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে পাঠদান করে, এটারও প্রচলন ছিল। আবার শ্রেণীগত মানে ক্লাস ওয়াইজ, বড় হল করে বসেও পড়ানো হবে, আবার পৃথক পৃথক ভাবে একজন একজন করে পড়ানোর সিস্টেম ছিল। অর্থাৎ দুই রকমই মেথড ছিল। আর তর্ক আর আলোচনা ছিল এখানকার শিক্ষাদানের অন্যতম গুরুত্ব। তর্ক আর আলোচনা, অর্থাৎ তর্ক মানে কি ওই এখনকার ডিবেট ভেবো না, ওই বিভিন্ন টিভি চ্যানেলে হয় এ তাকে মারছে পারলে, সেই আলোচনা না। এখানে বিভিন্ন টপিকের উপরে পজিটিভ মানে ডিবেট হতো। একজন আরেকজনকে হারাতে পারলে সেটা গর্বের ছিল, যেটা পরবর্তীকালে আমাদের নবদ্বীপে অ্যাপ্লাই হয়। আমরা এরপরে মধ্যযুগের শিক্ষা দেখবো, নবদ্বীপ একটা বিরাট শিক্ষা কেন্দ্র করে উঠেছে, প্রাচ্যের অক্সফোর্ড, তাই তো? এই তর্ক এবং আলোচনা ছিল এদের এইখানে শিক্ষাদানের অন্যতম তোমার যে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবার আসছে আমাদের অধ্যাপক। অধ্যাপক এখানকার কিন্তু বিখ্যাত অধ্যাপক মণ্ডলী ছিলেন, যা গর্ব করার মতন। আমরা সবাই হয়তো নাম শুনেছি শিলভদ্র। ইনি সমতট, অর্থাৎ বাংলারই কোনো এক জায়গার মানুষ ছিলেন বলে মনে করা। সমতট বলতে এই অঞ্চলকে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই অঞ্চলকেই তখন বোঝানো হতো। এই সমতটের অধিবাসী একজন বাঙালি শিলভদ্র। এছাড়া আরো কিছু অধ্যাপক ছিল যারা গুণমতী, খুব বিখ্যাত, সব এক একজন হচ্ছে তোমার এরা এক্সপার্ট। শিলভদ্র, গুণমতী, চন্দ্রপাল, হীরমতি, ঠিক আছে? প্রত্যেকের নাম আর আমি লিখছি না। এই চন্দ্রপালও কিন্তু সেই জায়গার অধ্যক্ষ। এই সমস্ত অধ্যক্ষ বা অধ্যাপক বল, এরা তোমার যে এরা এক একজন নিজেই এক একটা প্রতিষ্ঠান, এরা নিজেই প্রতিষ্ঠান। এরা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে কি? ইনাদের পেয়ে হয়তো প্রতিষ্ঠানই সমৃদ্ধ হয়েছে, ইনারা সমৃদ্ধ, ইনাদের পেয়ে প্রতিষ্ঠানটা সত্যি সমৃদ্ধ হয়েছে। এরা এক একজন দিকপাল, গুণীজন। এই ছিল এখানকার বিখ্যাত সব অধ্যাপক। এবারে যেটা আসছে, এবারে হচ্ছে পরিচালন কেমন। এই পরিচালনটা তো অত সহজ ব্যাপার ছিল না। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, মহাবিহার, এটা পরিচালন করাটাও কিন্তু ডিফিকাল্ট। এই যে পরিচালন করার জন্য টোটাল সর্বেসর্বা এই মঠ বা নালন্দা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় যাই বলি না কেন, যিনি ছিলেন তাকে বলা হতো সর্বাধ্যক্ষ, মানে সবার অধ্যক্ষ তিনি। আমরা এখন কলেজের ক্ষেত্রে বলি না অধ্যক্ষ, প্রিন্সিপাল, অর্থাৎ সর্বাধ্যক্ষ, অল ইন অল তিনি হচ্ছেন হেড। একে সাহায্য করবার জন্য দুটো পোস্ট ছিল। এক হচ্ছে দুটো পোস্ট যারা কি করতো না এই সর্বাধ্যক্ষকে সাহায্য করতেন। এক হচ্ছে স্থবির, স্থবিরের কাজ ছিল কি এই সর্বাধ্যক্ষকে সাহায্য করা। এর বাইরে আরেকটা পোস্ট ছিল, সেটা হচ্ছে কর্মদান। নামগুলো একটু মনে রাখবার চেষ্টা। তাহলে অল ইন অল
হেড ছিলেন কে, তিনি হচ্ছেন সর্বাধ্যক্ষ। তাকে সাহায্য করবার জন্য দুজন ছিলেন, স্থবির আর হচ্ছে কর্মদান। স্থবির ও কর্মদান সাহায্য করতেন। আবার এদের নিচে আরো দুটো পোস্ট ছিল, এক হচ্ছে কুলপতি আর এক হচ্ছেন পণ্ডিত। এই কুলপতি আর তোমার যে পণ্ডিতদের কাজ ছিল কি, এই তোমার যে স্থবির আর কর্মদানদের সাহায্য করা। অর্থাৎ এই পাঁচটা কিন্তু মেইনলি পোস্ট ছিল। এর বাইরেও এই টোটাল পরিচালনাটা হতো একটা গণতান্ত্রিক ওয়েতে। তাহলে নালন্দার যে সবচেয়ে হেড ছিলেন তিনি যে সর্বাধ্যক্ষ, তাকে সাহায্য করতেন স্থবির এবং কর্মদান। এর নিচে আবার দুটো পোস্ট ছিল, কুলপতি আর পণ্ডিত। এই সবাই মিলে পরিচালনা, এবং টোটাল নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনা হতো তো কিসে, তোমার যে একটা গণতান্ত্রিক ওয়েতে তোমার যে পরিচালনা। এবার পরীক্ষা ও উপাধি। এবারে পরীক্ষা কেমন ছিল, নালন্দার পরীক্ষাও ছিল মৌখিক, বিতর্ক সভা, আলোচনা, এইগুলো করেই কিন্তু তোমার যে এখানে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা হতো। ঠিক আছে, পরীক্ষা ও উপাধি, পরীক্ষার সাথেই যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে উপাধি দেওয়া। অর্থাৎ এখানে বিতর্ক, আলোচনা, তারপরে প্র্যাকটিক্যাল কাজ, হাতে কলমে কাজ, এই সবের মধ্যে দিয়ে পরীক্ষা হতো। কোনো লিখিত পরীক্ষার ব্যবস্থা কিন্তু ছিল না। সাধারণত এইখানে শিক্ষা শেষে শিক্ষার্থীরা এখানেই মঠেই থেকে যেতে পারতেন সারা জীবন। আবার যারা চাইতেন তারা গৃহে ফিরে যেতে পারতেন, গৃহস্থ জীবনও পালন করতে পারতেন। এবার এখানে সাধারণত দুই রকমের উপাধি দেওয়ার প্রচলন ছিল। একটা হচ্ছে বহুশ্রুত, বহুশ্রুত বলে একটি উপাধি দেওয়া হতো। আর একটা উপাধি ছিল স্থবির। এই স্থবির যারা, তারা এখানে থেকে যেত, কিন্তু এটা একটা প্রশাসনিক পোস্ট। অর্থাৎ বহুশ্রুত আর স্থবির সাধারণত এই দুটো উপাধি দেওয়া হতো এখানে শিক্ষা শেষে। এইবার প্রশ্ন আসছে যে স্যার, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, যার এত সুনাম, এত খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছিল, বা সত্যিই তো গর্বের একটা প্রতিষ্ঠান, ভারতকে জানতে হলে নালন্দাকে জানার প্রয়োজন আছে প্রাচীন ভারতে, সেই নালন্দা কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে? হ্যাঁ, নালন্দা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিদেশি আক্রমণে। বিদেশি আক্রমণ, মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজি, তিনি তার বর্বর আক্রমণে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। এবং সেই সময়ের যে সমস্ত আলোচনা যদি তোমরা একটুখানি বিভিন্ন গ্রন্থ দেখো, ওখানকার স্নাতক অধ্যাপক তাদেরকে শিরোচ্ছেদ করা হয়েছে অনেককে। আর যেটা সবচেয়ে গর্বের ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, তোমার যে রত্নরঞ্জক, রত্নদধি, রত্নসাগর, ধর্মগঞ্জ, সেটাকে জ্বালিয়ে দেওয়া ছিল। এবং বিভিন্ন ঐতিহাসিক ভাবে সমসাময়িক বিভিন্ন লেখা বলছে কয়েক মাস লেগেছিল সেই পুঁথি পড়তে। ভাবতে পারছো, সেটা পুঁথি পড়েনি, সেটা আমাদের ভারতের ঐতিহ্য, ভারতবর্ষ জ্বলেছে। আমার মনে হয় এখানে ধর্ম, বর্ণ, রাজনীতি আমি দেখবো না। যারা এসছে তারা বিদেশ থেকে এসছে, আমার দেশের কেউ ছিল না মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি। কিন্তু এবার কেউ বলতে পারো, আমি যেটা একদম সিম্পলি ক্লিয়ার করি, এরপর ইসলামিক শিক্ষায় আসবো, যারা আমার দেশের ইসলাম ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ আছে, আমি হিন্দু আছি, কেউ বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আমার লোক। আমি যা, সেও তা। আমার প্রচুর বন্ধু, শিক্ষক, সহকর্মী সবাই আছেন। কোনো এখানে আপত্তির তো কোনো প্রশ্ন, কেন বিন্দু মাত্র প্রশ্ন আসা মানে শিক্ষকতা হওয়ার মিনিমাম যোগ্যতা আমার নেই, প্রশ্ন আসে না। কিন্তু যারা বাইরের থেকে এসেছিল, আমি তাকে তো সমর্থন করতে পারিনি। মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, এরা প্রত্যেকেই ছিল কি লুটেরা। তাহলে না হলে এই বখতিয়ার খলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, তাকে ধ্বংস করার উদ্দেশ্যটা কি? এইখান থেকেই কিন্তু কতগুলো টাইটেলের প্রচলন এসছে ধীরে ধীরে। যখন এই বহির আক্রমণ গুলো শুরু হয়, ত্রিবেদী, দ্বিবেদী, চতুর্বেদী, যারা চারটে বেদের এক্সপার্ট শিক্ষার্থী ছিল, গুরুদেবরা দেখলো মহাবিপদ, তখন তাদের শিষ্যদের ডাকলো যে তুমি বেদের যে খুব ট্যালেন্টেড, তুমি তো চারটে বেদই পারবে। হ্যাঁ গুরুজি, তাহলে তুমি একটা কথা থাকবে, চারটে বেদ তুমি স্মরণ করবে, শ্রুত করবে, স্মরণ রাখবে, এবং কোনো একজনকে প্রত্যেক বছর শেখাবে এইগুলো। এইভাবে চারটে বেদের যারা অধিকারী, তাদের টাইটেল হয়ে গেল চতুর্বেদী। যাদের একটু দুর্বল মানসিকতা, তিনটে বেদের মনে রাখতে পারবে, তাদেরকে তখন ত্রিবেদী। যারা দুটো বেদের অংশ মনে রাখতে পারলো, দ্বিবেদী। যারা একটা কমপ্লিট মোটামুটি ভাবে শিক্ষা গ্রহণ করেছে, সবকিছু মোটামুটি জানে, মিশ্র। এইভাবে করে উপাধি কিন্তু কিছু 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 প্রচলন হয়েছে সে সময় থেকে, বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো উঠেছে। মানে আমাকে যদি ডাইরেক্ট বলো স্যার একটা বইয়ের নাম বলুন যেখান থেকে, আমি পারবো না, কিন্তু তথ্যগুলো আস্তে 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 কালেকশন করি, হয়তো পাবো। এই আক্রমণই কিন্তু, বখতিয়ার খলজির আক্রমণে কিন্তু কি হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়
ধ্বংসপ্রাপ্ত হয়। এই কথাগুলোর জন্য তোমরা ভুল বুঝবে না কিন্তু। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।